ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আরআরবি এনটিপিসির প্রিপারেশন করছো তারা জানো যে আরআরবি এনটিপিসি বাই পিসিএস এডুকেশন নামের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদেরকে নিয়মিত গাইড করছি এবং কথা দিয়েছি যে আপ টু এক্সাম অবধি ওখানে তোমাদেরকে গাইড করব। তো ওই টেলিগ্রাম চ্যানেলে মানে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে গত সপ্তাহে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যেহেতু আরআরবি এনটিপিসি পরীক্ষার মোটামুটি আর 3-3.5 মাস সময় রয়েছে, মোটামুটি 90 দিন সময় রয়েছে, তাই আমি সুজিত দেবনাথ স্যার দায়িত্ব নিয়ে তোমাদের আরআরবি এনটিপিসির জন্য 3 মাসের একটা সায়েন্টিফিক স্টাডি প্ল্যান বানিয়ে দেবো। তো সেটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি, আমার হাতে দেখতে পাচ্ছ। এক্ষুনি কিন্তু ওই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু তার আগে এই পিডিএফের মধ্যে কি আছে সেটা একটু বুঝে নিতে হবে, তার কারণ এর মধ্যে অনেক আঁকিবুকি চিহ্ন, অনেক ছক, অনেক ট্যালিমার্কস রয়েছে। আমি বুঝিয়ে না দিলে কিন্তু বুঝতে পারবে না, শুধুই পিডিএফ ডাউনলোড করা হবে। তাই আমাকে মোটামুটি 10টা মিনিট সময় দাও, একটু বুঝিয়ে বলি এই সায়েন্টিফিক স্টাডি প্ল্যানটা কীভাবে করতে হবে ফলো, তাহলেই কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। দেখো, বেশি কথা বাড়াবো না, মূলত এই স্টাডি প্ল্যানে আমি 6টা জিনিস আলোচনা করেছি। এই 6টা জিনিস কি? 6টা জিনিসের প্রথম পয়েন্টটা হলো যে আরআরবি এনটিপিসির যে সিলেবাস, সেই সিলেবাসটাকে কীভাবে ব্রেকডাউন করলে সায়েন্টিফিক্যালি তোমাদের প্রিপারেশনের অনেক সুবিধা হবে। দ্বিতীয় পয়েন্ট আমি আলোচনা করেছি যে এই যে সাবজেক্টগুলো রয়েছে আরআরবি এনটিপিসির, এই সাবজেক্টগুলোর কোন প্রেফারেন্সটা আগে আসবে, কোন প্রেফারেন্সটা পরে আসবে, মানে কোথায় বেশি গুরুত্ব দেবো, বেশি সময় দেবো, কোথায় কম গুরুত্ব দেবো, কম সময় দেবো, সেই পয়েন্টটা আলোচনা করেছি। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের আগামী যে 3 মাস মতো সময় রয়েছে, 90 দিন মতো সময় রয়েছে, এই গোটা সময়টাকে আমরা কিভাবে প্রিপারেশন টাইম, কিভাবে রিভিশন টাইম এবং কিভাবে মক পিরিয়ড বা মক টাইমে ভাগ করলে আমাদের প্রিপারেশনটা সায়েন্টিফিক হবে। এবং চতুর্থ পয়েন্ট আমি আলোচনা করেছি আমাদের যে দিনের সময়টা, কেউ দিনের সময় 12 ঘন্টা পড়াশোনা করে, কেউ 14 ঘন্টা পড়াশোনা করে, কেউ 10 ঘন্টার কম পড়াশোনা করে, কেউ ওয়ার্কিং প্রফেশনাল, কেউ স্টুডেন্ট একেবারে শুধুই চাকরির পরীক্ষা দিচ্ছে। তো এদের জন্য কার দিনের সময়টাকে কিভাবে ব্রেকডাউন করলে প্রিপারেশনটা ঠিকঠাক হবে সেটা কিন্তু চতুর্থ পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। পঞ্চম পয়েন্ট আমি আলোচনা করেছি এটা ওভারঅল স্টাডি শিডিউল বা প্ল্যানিংটা কী হবে রেলের পরীক্ষাটা এবারে ক্র্যাক করবার জন্য সেটা। এবং ষষ্ঠ পয়েন্টে আমি আলোচনা করেছি যে প্রিপারেশন চলাকালীন তোমরা কীভাবে মোটিভেটেড থাকবে, সেটা কিন্তু সবচেয়ে জরুরি। সেটা আমি একেবারে শেষে বলবো যে রাইটলি তোমরা কী করে প্রিপারেশনে থাকবে, কী করে এনার্জেটিক থাকবে, কী করে মোটিভেটেড থাকবে। তো চলো শুরু করি। যখন তোমরা এই পিডিএফটা হাতে পাবে, এখনই ডাউনলোড করো না, তখন তুমি দেখতে পাবে ওপরে লেখা রয়েছে যে আরআরবি এনটিপিসি 3 মাসের জন্য CBT 1 এইটা পাস করার জন্য যে মাস্টার স্ট্র্যাটেজি সেটা কিন্তু এখানে আলোচনা রয়েছে। তো প্রথম পয়েন্টে রয়েছে যে আমার এক্সামের নামটা কি, আমার এক্সামটা কি? আরআরবি এনটিপিসি। তো আরআরবি এনটিপিসিতে দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে CBT 1 হয়, একটা CBT 2 হয়। এই যে মাস্টার প্ল্যান বা মাস্টার স্ট্র্যাটেজি বা স্টাডি প্ল্যান, এটা কিন্তু শুধুমাত্র CBT 1 এর জন্যই করা হচ্ছে, CBT 2 এর জন্য নয়। আমাদের টাইমটা কত রয়েছে CBT 1 এর জন্য? টাইমটা রয়েছে মোটামুটি 3 মাস বা 90 দিন, সেটা সেকেন্ড পয়েন্ট আমি কিন্তু আলোচনা করে দিয়েছি। এবার আমাদের যে পারপাস, এই যে স্টাডি প্ল্যানটা বানাচ্ছি, এটার পারপাসটা কি? আমাদের পারপাসটা হচ্ছে 3 মাসের সময়টাকে আমরা এমনভাবে ব্যবহার করব যাতে আরআরবি এনটিপিসি CBT 1 এর পরীক্ষায় ম্যাক্সিমাম মার্কস, মানে যতটা বেশি পসিবল মার্কস তুলে নেওয়া যায়, সেটাই কিন্তু আমাদের পারপাস। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এখন মুশকিলটা হচ্ছে যে CBT 1 এই যে এক্সামের কাট অফটা কত। এই কাট অফ নিয়ে আমি একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে বলতে যাচ্ছি। দেখো, কাট অফ কত হবে, কত কাট অফ হতে পারে, এই চিন্তাটা মাথা থেকে সরাও। কারণ একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা, প্রচুর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে, তাই কত কাট অফ হবে এইটা কিন্তু যদি প্রথমে মাথায় ঠিক করে নাও তাহলে কিন্তু হতাশ হতে পারে। এই জন্য ঠিক করে নাও যে আমাদেরকে 90+ স্কোর করতে হবে, আর 90+ স্কোর করবার এই চিন্তাটা নিয়ে এই পরীক্ষার জন্য ঝাঁপাও, তাহলে তোমরা নিরাপদ থাকবে। কারণ 90-র ওপরে আর যা কাট অফটা যাবে না, এটুকু অন্তত আশা করা যায়। সেই জন্য অবশ্যই তোমার টার্গেটটাকে অনেক হাই রাখো, যাতে করে হতাশ তোমাদেরকে না হতে হয়। এর পরের যে পয়েন্টে আমি তোমাদেরকে দেখো দেখিয়েছি যে আরআরবি এনটিপিসি যে CBT 1 পরীক্ষা, তার মার্কস ডিভিশনটা কত তোমরা প্রত্যেকেই জানো, তবু এখানে লেখা রয়েছে যেহেতু একটা কমপ্লিট স্টাডি প্ল্যান, তো এখানে লিখে রেখেছি যে ম্যাথামেটিক্সে 30 নম্বর, 30টা MCQ, জিআই এবং রিজনিংয়ে 30 নম্বর, 30টা MCQ এবং জিকে এবং সিএতে 40 নম্বর। এইটা তোমরা জানো যে 100 নম্বরের পরীক্ষা হয়। এখন এই যে 100 নম্বরের পরীক্ষা হয়, এখানে আমি কতগুলো সাবজেক্টকে একটু ব্লকে ভাগ করেছি, তোমরাও সেই ব্লকটাকে একটু চিনে নাও, কারণ পরে গিয়ে যখন প্যাটার্ন অ্যানালিসিসের কথা বলবো এই ব্লকগুলো কিন্তু চিনতে হবে। দেখো, ডিভিশন অফ জিকে অ্যান্ড সিএ এইটাকে আমি ব্লকে ভাগ করেছি। আমি দেখো প্রথমে একটা ব্লকে রেখেছি হিস্ট্রি এবং জিওগ্রাফিকে। তোমরাও কিন্তু মাথার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফিটাকে একটা ব্লকে কল্পনা করবে, কারণ মোটামুটি
মোটামুটি এটা কিন্তু মোটামুটি মুখস্থ করা বা মেমোরি বেস একটা ব্লক, মুখস্থ করলে এটা হয়ে যায়। তো এই যে ব্লকটা, সেই ব্লকটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি একসঙ্গে চিন্তা করবে, এটাকে আমি বলছি মেমোরি বেস ব্লক। এখানে কিন্তু শুধু মুখস্থ করতে হবে, শুধু মনে রাখতে হবে, ইয়াদ করতে হবে, খুব বেশি অ্যানালিটিক্যাল বা বোঝাবুঝির ব্যাপার এখানে নেই। সেকেন্ড ব্লকে আমি রেখেছি সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা কিন্তু একটু অ্যানালিটিক, একটু বুঝে পড়তে হবে, এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ব্লক, মানে বুঝে যদি না পড়ো তাহলে মোটামুটি কিন্তু এখান থেকে কোশ্চেন সবসময় আনসার করতে পারবে এরকম নয়। সায়েন্সটা কিন্তু মুখস্থ করার নয়, বোঝার জিনিস। তার মানে ব্লক 2টা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং ব্লক। এখানে আমার সায়েন্স থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, কম্পিউটার সায়েন্স থাকবে এবং টেকনোলজি পোর্শনটা থাকবে। এখানে অবশ্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পোর্শনটাও কিন্তু থাকবে। ব্লক 3তে আমাদের রয়েছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গোলমেলে, আমি বারবারই তোমাদের বলছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেলের পরীক্ষার ক্ষেত্রে আমি যতটা বুঝতে পারছি একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, যেগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মতো লাগে। তো স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে ডেলি অ্যাওয়ারনেসের ব্লক, মানে তোমাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে, কারণ এর তো কোনো পার্টিকুলার সিলেবাস নেই। তাহলে তোমার অ্যাওয়ারনেস ব্লক হিসাবে এইটাকে কিন্তু আলাদা করে রাখতে হবে। চতুর্থ যে ব্লক সেটা ব্লক 4 বলছি, কিন্তু সেটা পলিটি এবং ইকোনমি। এই পলিটি অ্যান্ড ইকোনমি হচ্ছে লিস্ট মার্কস ব্লক, মানে এখানে খুব বেশি কোয়েশ্চেন আসে না, এটা অল্প গুরুত্ব দিয়ে পড়তে হবে, এক আধটা কোয়েশ্চেন কিন্তু রেলের পরীক্ষায় আসে, সেজন্য এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ একটা ব্লক। এই 4টে ব্লক জিকে এবং সিআই এর জন্য প্রথমে মাথার মধ্যে ফিট করে নাও। এবার এই 4টে ব্লকটা যখন ফিট হয়ে যাবে তখন তোমরা করবে কি, যে আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর যে প্রিভিয়াসের কোয়েশ্চেন, সেই প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলোকে ঘেটে ঘুটে তোমরা করবে প্যাটার্ন অ্যানালাইসিস করবে। আর যদি ঘেটে ঘুটে প্যাটার্ন অ্যানালাইসিস না করতে পারো, আগের দিনে একটা ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওতে কিন্তু এই যে এরকম একটা ট্যালি মার্কস করে 6-7 পাতার একটা প্যাটার্ন অ্যানালাইসিস করে দিয়েছি। তো সেই ভিডিওটা দেখে নেবে, এবং সেইটা কিন্তু আমাদের পিডিএফটা ওই যে আরআরবি এনটিপিসি বাই পিসিএস এডুকেশন ফ্রি টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু দিয়ে রেখেছি, সেটা আগে ডাউনলোড করে নিতে পারো। তো অন দ্য বেসিস অফ দ্যাট যে প্যাটার্ন অ্যানালিসিস অফ আরআরবি এনটিপিসি পিআইকিউ প্রিভিয়াসের কোয়েশ্চেন, আমি কিন্তু একেবারে সরাসরি যেখানে ওই এভারেজ মার্কিংটা রয়েছে না, এই পাতাটা মনে করতে পারছো, এই যে এই পাতাটা একটু দেখে নাও, এই যে এভারেজ মার্কিংয়ের পাতাটা রয়েছে, সেইখানটাতে আমি সরাসরি চলে যাচ্ছি। সেইখানটাতে আমি খেয়াল করে দেখো যে ম্যাথামেটিক্সে আমার 5-6 বছর ধরে আমি একটা স্টাডি করেছিলাম, স্যাম্পল স্টাডি। সেই স্যাম্পল স্টাডিতে দেখেছিলাম যে ম্যাথামেটিক্সে আমার 100-র মধ্যে কোয়েশ্চেনটা আসে হচ্ছে 32.4টা, রিজনিংয়ে কোয়েশ্চেন আছে 27.4 গড়ে, হিস্ট্রিতে আছে 5.6, জিওগ্রাফিতে আছে 6.2, ইকোনমিক্সে 1, পলিটিতে 1.6, ফিজিক্সে 2.2, কেমিস্ট্রিতে 1 গড়ে, বায়োলজিতে 2.4, কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে 3 কোয়েশ্চেন, স্ট্যাটিক জিকেতে 8.8 আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 8.6। তো এটা তোমরা ডাউনলোড করে নিও, এটা কিন্তু আগের ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছি। তো এই যে মার্কস ডিভিশন, সেই মার্কস ডিভিশন আমি খেয়াল করে দেখো, ব্লক হিসেবে আলাদা আলাদা করে আমি তোমাদের বলে দিয়েছি। ম্যাথামেটিক্স আলাদা ব্লক, জিআই এবং রিজনিং আলাদা ব্লক। তারপরে ব্লকগুলোকে আমরা কী করে করবো, স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে রাখবো, হিস্ট্রি জিওগ্রাফি একসঙ্গে রাখবো, সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স একটা ব্লকে রাখবো, এবং পলিটি ইকোনমি একটা ব্লকে রাখবো। এই রকম ব্লকে যদি তুমি একটু সাজাও, তাহলে এইবার সাবজেক্ট অনুযায়ী তুমি কিন্তু প্রেফারেন্স ঠিক করতে পারবে, যেটা আমি পরের পয়েন্টে মেনশন করে দিয়েছি। এখানে একটা রাফ ওয়ার্ক করেছি, তোমরা দেখতে পাবে। পরের পয়েন্টে দেখো, প্রেফারেন্স আমি মেনশন করে দিয়ে কী বলেছি, যে স্টাডি প্রেফারেন্সটা কীরকম হবে। স্টাডি প্রেফারেন্সটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি মার্কস কোথা থেকে আসে, 32.4 গড়ে ম্যাথামেটিক্সের মধ্যে থেকে আসে। মানে ম্যাথামেটিক্সে যেহেতু 100-র মধ্যে সবচেয়ে হায়েস্ট 32.4, আমার প্রিভিয়াসের কোয়েশ্চেন স্টাডি করে আমার পেয়েছি, প্যাটার্ন অ্যানালাইসিস করে পেয়েছি, তাহলে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো কোনটা, ম্যাথামেটিক্স। তাই ম্যাথামেটিক্স আমি করছি কি প্রেফারেন্স 1-এ রাখছি। মানে সবার আগে যদি কোনো সাবজেক্টকে পড়তে হয়, সবচেয়ে বেশি সময় যদি কোথাটাকে দিতে হয়, তাহলে অবশ্যই আমরা ম্যাথামেটিক্সে দেবো, কারণ ম্যাথামেটিক্সে গড়ে মোটামুটি 32 মার্কসের কিন্তু কোয়েশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন অ্যানালাইসিস করে আমি কিন্তু সাইন্টিফিকলি তোমাদের দেখিয়েছি, এই যেটা দেখালাম সেই পিডিএফে তোমরা দেখে নিও। এরপরে আমাদের প্রেফারেন্স 2-তে আমরা রাখবো জিআই এবং রিজনিং। এখান থেকে মোটামুটি 27টা কোয়েশ্চেন গড়ে আসে, তাহলে 27 আর 32 মোটামুটি 60টা কোয়েশ্চেন, 60 কোয়েশ্চেন কিন্তু আমার ম্যাথ এবং জিআই থেকে আসে, যেটা আমার সিলেবাসেও ছিল। কিন্তু কার্যকারী ক্ষেত্রে দেখা যাচ্ছে 30 আর 30 ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে 30-এর একটু বেশি আসে ম্যাথামেটিক্স থেকে, 30-এর সামান্য একটু কম আসে জিআই বা রিজনিং থেকে। এরকম নয় যে এরকম আসে মানে এরকমই আসবে, এরকমও হতে পারে যে জিআই দেখা যাচ্ছে 34-35টা এলো আর 26-27 কি 25টা এলো ম্যাথামেটিক্সে। মূল কথা হচ্ছে আমার প্রেফারেন্স 1 আর প্রেফারেন্স 2 হচ্ছে এই 60 মার্কস, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে। প্রেফারেন্স 3-তে আমার কি আসবে, যদি মার্কস ডিভিশন তুমি দেখো, যদি তোমার প্রিভিয়াসের কোয়েশ্চেনের অ্যানালিসিসটা যেটা আমি করে দেখালাম সেখানে দেখো, তাহলে তোমাদের প্রেফারেন্স 3-তে কিন্তু আসবে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্সের আগে চলে আসবে, সেটা হলো কোন ব্লকটা, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস ব্লক। কোনটা, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স।
চোখ কান কিন্তু খোলা রাখতে হবে, কোথা থেকে কোন কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, কোনটা স্ট্র্যাটেজিকে দেবে, এর কিন্তু কোনো সিলেবাস নেই। কিন্তু এখান থেকে গড়ে 17টা কোয়েশ্চেন কিন্তু আসে। 17টা কোয়েশ্চেন আসে মানে বুঝতেই পারছো কতটারই ওয়েটেজ, বুঝতেই পারছো কতটা ওয়েটেজ। তো এটা কিন্তু আমার ব্লক 3, তো এটা কিন্তু আমার প্রেফারেন্স 3, মানে তৃতীয় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চতুর্থ যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেই ব্লকটা হচ্ছে কোনটা, হিস্ট্রি এবং জিওগ্রাফি। বলেছি মেমোরি বেস ব্লক, প্রথমে আমি মনে করিয়েছি এই মেমোরি বেস ব্লক হিস্ট্রি জিওগ্রাফি থেকে দেখা যাচ্ছে 12টা কোয়েশ্চেন আসে গড়ে। তাহলে 12টা কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে আমার ফোর্থ প্রেফারেন্স বা চতুর্থ প্রেফারেন্স। পঞ্চম প্রেফারেন্সে কী আছে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এআই থেকে মোটামুটি গড়ে 10টা কোয়েশ্চেন সেট হয়। 10টা কোয়েশ্চেন সেটা মানে এটা আমার প্রেফারেন্স 5। এবং প্রেফারেন্স 5-এর পরে প্রেফারেন্স 6 হচ্ছে পলিটি এবং ইকোনমি, একটা দুটো কোয়েশ্চেন গড়ে, দুটো কোয়েশ্চেন দুটো থেকে আসবে, মোটামুটি ধরে নিয়ে চলতে পারো। লিস্ট এখান থেকে সবচেয়ে কম পরিমাণে কোয়েশ্চেন আসে, অর্থাৎ লিস্ট প্রেফারেন্স এটা, এর থেকে কম কোয়েশ্চেন কিন্তু কোথাও থেকে আসে না। এটা রেলে খুব একটা বেশি কোয়েশ্চেন এখান থেকে দেয় না, এরকম নয় যে দেবে না, 4টে-5টাও দিয়ে দিতে পারে, এমনি একটু পড়ে যেও, কিন্তু একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে। তাহলে এই গেল 32 + 27 + 17 + 12 + 10 + 2 যোগ করলে কথা হচ্ছে 100টা কোয়েশ্চেন। তাহলে 100টা কোয়েশ্চেনের প্রেফারেন্স তোমরা তোমাদের মতো করে ঠিক করে নেবে। এইখানটাতে আমি তোমাদেরকে একটুখানি বলি যে প্রেফারেন্স ঠিক করার সময় না তোমরা তোমাদের যে সিলেবাস, তোমরা স্টাডি করেছো তোমাদের জীবনে, কেউ সায়েন্স পড়েছে, কেউ আর্টস পড়েছে, কেউ ফিজিক্স পড়েছে, কেউ ম্যাথ পড়েছে, কেউ কেমিস্ট্রি পড়েছে, কেউ হিস্ট্রি পড়েছে, কেউ বাংলা পড়েছে। তাহলে তারা কোন কোন সাবজেক্টে তোমরা এক্সপার্ট, কোন সাবজেক্টে অনার্স ছিল, কোন সাবজেক্টে তুমি ভালো জানো, অন দ্য বেসিস অফ দ্যাট এই প্রেফারেন্সগুলো কিন্তু পাল্টে যেতে পারে। সেক্ষেত্রে এই প্রেফারেন্সই রাখতে হবে, সুজিত স্যার বলে দিয়েছে এরকম কিন্তু মাথার দিব্যি আমি দিইনি। দ্য প্রেফারেন্স মে চেঞ্জ অ্যাকর্ডিং টু ইয়োর নলেজ, ইয়োর ডেপথ। তোমার ডেপথ, তোমার নলেজ অনুযায়ী এই প্রেফারেন্সগুলো চেঞ্জ করে তুমি তোমার মতো করে নিজের মতো করে নিতে পারো। আমি শুধু একটা সায়েন্টিফিক্যালি বলে দিলাম যে প্যাটার্ন অনুযায়ী এটা প্রেফারেন্স হওয়া উচিত। নেক্সট হচ্ছে হাউ টু ব্রেক আওয়ার 90 ডেজ টাইম পিরিয়ড। যেহেতু আমাদের 3 মাস মতো, 90 দিন মতো সময় রয়েছে, তাহলে এই 3 মাসের সময়টাকে আমি কিভাবে ব্রেক করলে সেটা সায়েন্টিফিক হবে। দেখো মোটামুটি এই সময়টাকে আমরা 3টে ফেজে ভাগ করব। এই 3টে ফেজ, কারোর ক্ষেত্রে 4টে ফেজ হতে পারে তোমার রুটিন অনুযায়ী, তোমার সময় অনুযায়ী, কিন্তু আমি তোমাদেরকে 3টে ফেজে ভাগ করতে বলবো। প্রথম ফেজটা হচ্ছে 60 ডেজ অথবা একটু কম হলে 55 দিন। এই 2 মাস বা 55 দিন সময়টাকে আমরা বলবো প্রিপারেশন ফেজ। মানে এই সময় আমরা বইগুলো পড়াশোনা করব, আমরা প্রিপারেশনটাকে নেব। তার রানিং একটা সিচুয়েশনে থাকবো যে একটা করে পড়বো, একটা করে রপ্ত করবো, বা যদি কোনো কিছু পড়া থাকে আরেকবার পড়ে নেবো। এই যে 60 ডেজ বা 55 ডেজ, এটাকে আমি কি বলছি, প্রিপারেশন ফেজ বলছি। প্রিপারেশন ফেজের পরের যে ফেজটা রয়েছে সেটাকে আমি 10 দিন থেকে 15 দিন সময় রাখছি। 10 দিন বা 15 দিন সময় হচ্ছে রিভিশন ফেজ এবং চেকিং ফেজ। এই রিভিশন এবং চেকিংয়ের মধ্যে মক টেস্ট ঢুকে আসবে, সেটা আমি পরে বলছি, কিন্তু এটা হচ্ছে 10 থেকে 15 দিন আফটার প্রিপারেশন ফেজের পরে। আর তৃতীয় ফেজ যেটা, সেটা হচ্ছে 20 থেকে 25 দিন, মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন অফ ইউর প্রিপারেশন, সেটা হচ্ছে মক টেস্ট ফেজ। এই মক টেস্ট ফেজে তোমাদের 40টা মক টেস্ট সিরিজ দিতে হবে, যেটা আমরা ব্যবস্থা করেছি মাত্র 299 টাকায়। তোমরা জানো 299 টাকা আমরা 40টা মক টেস্টের যে সিরিজ নিতে শুরু করেছি, অলরেডি শুরু হয়ে গেছে। সেইটা কিন্তু তোমার প্রিপারেশন যখন তুমি নেবে, শুরু থেকে একেবারে শেষ অবধি ডিজাইন করা রয়েছে। আমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে সেই মক টেস্টগুলো দিচ্ছি। তোমরা যারা নিয়েছো তারা তো শুরু করেই দিয়েছো, যারা নাও নি তারা এটা নিয়ে নিতে পারো। তো ওইখানে যে 40টা ফুল মক টেস্ট, সেই ফুল মক টেস্ট আমরা মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে দিতে হবে। তার খানিকটা পোর্শন অবশ্য আগে থেকে শুরু হবে। তাহলে আমার ফেজ 3তে আমি কী করলাম, 20 ডেজ রাখলাম বা 25 ডেজ রাখলাম। তাহলে 60 + 10 + 20 এটা হচ্ছে 90 হচ্ছে, বা যদি 55 + 15 + 25 করো তাহলেও কিন্তু 90 ডেজ হচ্ছে। তো এই হচ্ছে 90 ডেজের হিসেব। এইবার যেহেতু তুমি তোমার 90 দিন সময়টাকে ভেঙে ফেলেছো, এইবার তোমাকে করতে হবে হাউ টু ব্রেক ইউর ডে টাইম। মানে তুমি তোমার ডে টাইমটাকে কী করে ব্রেক করবে। কেউ আবার ডে টাইমের শুরুটা হয় 6টা থেকে, কারো 5:30 থেকে, আবার কারো ডে টাইম শুরু হয় করে 8টা থেকে, 8:30 থেকে, কারো ডে শেষ হয় গিয়ে মোটামুটি 10টার সময় ঘুমিয়ে পড়ে, কারোর ডে শেষ হয় 12টা 1টার সময়। তাহলে এইটা আমি তো সবারটা মেনশন করতে পারবো না। আমি করেছি কি, এখানে আমি আমারটা মেনশন করেছি। আমি যেহেতু মোটামুটি সকাল 6টার মধ্যে আমি অ্যাক্টিভ হয়ে যাই, 5:30টার সময় ঘুম থেকে উঠে 6টার মধ্যে, কিন্তু 6টা 4:30টার মধ্যে আমি দিন শুরু করে দিই, অ্যাক্টিভ হয়ে যাই। আর মোটামুটি 10:30 11টা বাজলে আমি শুতে চলে যাই, ঘুমোতে চলে যাই। তাহলে আমি কিন্তু এই যে ডে টাইম ব্রেকিংয়ের ব্যাপারটা আমার মতো করে ধরে নিয়েছি। তুমি তোমার ডে টাইম যখন বিগিন হচ্ছে, শুরু হচ্ছে, তোমার যখন শেষ হচ্ছে, সেই অনুযায়ী তুমি তোমার টাইমটাকে ব্রেক করতে পারো, একটু চেঞ্জও করে নিতে পারো। আমি সায়েন্টিফিক্যালি কী করেছি, এই টাইমটাকে এমনভাবে অ্যাডজাস্ট করেছি, 3টে সেশনে ভেঙেছি। একটা হচ্ছে মর্নিং সেশন, একটা হচ্ছে আফটারনুন অ্যান্ড ইভিনিং সেশন, একটা হচ্ছে নাইট সেশন।
এই মর্নিং সেশন তোমরা জানো 6টা থেকে আমি 12টা অবধি রেখেছি, মানে আফটারনুন হওয়ার আগের পর্যন্ত সময়টাকে 6টা থেকে 12টা, এই সময়টাকে আমি দিয়েছি কার জন্য? এই সময়টাকে তোমরা ম্যাথামেটিক্স এবং রিজনিংটা করো। এখন ম্যাথামেটিক্স আর রিজনিং দিয়ে স্যার সকালটা শুরু করব। দেখো সায়েন্টিফিক স্টাডি বলছে যেহেতু সারা রাত আমরা ঘুমোলাম, আমাদের মস্তিষ্কটা একেবারে ফ্রি হয়ে থাকলো, একেবারে সুস্থ থাকলো, এই সময়টা আমাদের সবচেয়ে প্রেফারেন্স 1 এবং 2তে যেটা রয়েছে, মানে যেখান থেকে আমার 100-এর মধ্যে 60 নম্বর আসবে, সেই অংশটা করাটাই বুদ্ধিমানের কাজ, তাই নয় কি? এই জন্য সকালে ম্যাথ এবং জিআইটা করে নেওয়াটাই ভালো। অল্টারনেটিভ ডেতে করো, একদিন ম্যাথামেটিক্স করো বা 2-3 দিন ম্যাথামেটিক্স করলে, 2-3 দিন জিআই করলে, তোমার সুবিধার মতো অল্টারনেট করে নিতে পারো। কিন্তু এই পোর্শনটা আমি বলবো ম্যাথস এবং জিআইয়ের জন্য এই 6-7 ঘন্টা থাকুক। এখন আরও তোমাদের যদি বিশ্বাস না হয়, দেখো সায়েন্টিফিক পদ্ধতি বলছি এই কারণে, এখন কিন্তু স্কুল কলেজগুলোতেও ফার্স্ট পিরিয়ড ম্যাথ দিয়ে শুরু হয়, ফার্স্ট পিরিয়ড সায়েন্স দিয়ে শুরু হয়। আমাদের সময় যখন তোমার বাবা মা বা আমরা পড়তাম, তখন কী হতো? বাংলা দিয়ে আমার ক্লাস শুরু হতো, বাংলা দিয়ে শুরু হতো। কিন্তু এখন বলছে না, বাংলাটা একটা মেমোরি বেস জিনিস, একটু ইজি তুলনায়, ম্যাথ যেহেতু একটু কঠিন, ফিজিক্স কেমিস্ট্রি একটু কঠিন, তাই ফ্রেশ মাথায় খেয়ে দিয়ে ছেলে যখন ক্লাসে এলো, স্কুলে এলো, ফার্স্ট পিরিয়ডে কঠিনটা তোমায় দিয়ে দাও, সুস্থ মাথায় যাতে বুঝতে পারে। তো এইটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাপার। তোমরা চাইলে অন্য সময় শিফট করাতে পারো, কিন্তু আমি তোমাদের বলবো এইটা, এই যে মর্নিং সেশন, এই মর্নিং সেশনে তোমরা ম্যাথ এবং জিআইটাই করো এবং অল্টারনেটিভভাবে করো। নেক্সট যে সেশন সেটা হচ্ছে আফটারনুন অ্যান্ড ইভিনিং সেশন। আফটারনুন অ্যান্ড ইভিনিং সেশনে মোটামুটি 2 PM 2 PM থেকে 8 PM সময় আমি রেখেছি, 2টো থেকে 8টা অবধি। এই সময়ের মধ্যে তুমি কি করবে? এই সময়ের মধ্যে তোমার জিকে যে পোর্শনটা রয়েছে, মেমোরি বেস ব্লক যেটা হিস্ট্রি এবং জিওগ্রাফি, একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বেস যে ব্লক সায়েন্স, কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, এবং একটু লিস্ট প্রেফারেন্স যেটা, সেটা হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমি, এই পোর্শনটা এর জন্য বরাদ্দ করো। এই সময়টা যদি এটা পড়ো, বাকি তোমার নাইট সেশনে তোমার সময় থাকছে, একটু খাওয়া দাওয়া করে নেবে 8:30-টার মধ্যে। তো খাওয়া দাওয়া করে 8:30 থেকে মোটামুটি 11টা অবধি তুমি যদি জাগো, কারণ তুমি 6টার সময় উঠেছো, 11টার পরে কিন্তু আর যাওয়া যাবে না, তাহলে কিন্তু মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবে, লং টার্মে তুমি পড়াশোনা করতে পারবে না। তাহলে 8:30 থেকে 11টা এই সময়টাকে তুমি রাখো স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স মানে একটু অন্যান্য বইপত্র উল্টালে, অলসভাবে দেখলে, পড়লে, তাই তো ওয়াকিবল থাকা আর কি, স্ট্যাটিক জিকে একটু দেখলে। তো স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের সময়টাকে একটু এই টাইমটা রাখো, পারলে এটা বাড়াতেও পারো। কিন্তু এই যে স্ট্যাটিক জিকের সময়টা যেহেতু তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টায় দিচ্ছ, এই সময়টা কিন্তু অন্য কিছু দিয়ে চাপিয়ে দিও না। কেন? বা কখনো যদি তোমার আফটারনুন অ্যান্ড ইভিনিং সেশনে একটু সময় বাঁচে, সেখান থেকে বের করে স্ট্র্যাটেজি কারেন্ট অ্যাফেয়ার্সে দিও, কারণ এটা কিন্তু প্রেফারেন্সে ওপরের দিকে আসবে। তো এখানে কিন্তু অল্প সময় দিয়েছি বলে এটাকে একবারে বাদের খাতায় দিয়ে দিও না, কারণ এটা কিন্তু প্রেফারেন্সে ওপরের দিকে রয়েছে। আর এখানে সময় কি দিলাম? মক টেস্ট এবং ওএমআর চেকিংয়ের সময়টা কিন্তু নাইট সেশনে দিলাম। কেন দিলাম সেটা মক টেস্টের যখন দেবো তখন আমি কিন্তু তোমাদের বলে দেবো। এইবার আমার কি, এই সেশনের বাদেও আর একটা সেশন রয়েছে, সেটা লাস্ট 10 to 15 ডেজ আমি কী করে পড়াশোনা করব। লাস্ট 10 to 15 ডেজে হচ্ছে কি, লাস্ট 10 to 15 ডেজ মানে পরীক্ষার আগে যখন ঠিক 10 থেকে 15 দিন সময় থাকবে, তখন কিন্তু আমি করবো কি, সকালে একটা ফুল মক টেস্ট দিয়ে দেবো, রাতে একটা ফুল মক টেস্ট দেবো, সারাটা দিন রিভিশন করব। তখন আমার কি, আমি আমার 90 দিনের সময়টাকে যেভাবে ভেঙেছি, তাতে আমার মোটামুটি প্রিপারেশন, রিভিশন, মক টেস্ট তো হয়ে গেছে। কিন্তু লাস্ট 10 ডেজ, লাস্ট 15 ডেজ শুধুই মক টেস্ট দেবো। মক টেস্টটা অ্যানালিসিস করবো, ওএমআর শিটটা চেক করবো, অ্যানালিসিস করবো, করে আমি আবার রিভিশনে ফিরে যাবো সারাটা দিন। সকালে মক টেস্ট, রাতে একটা মক টেস্ট, 2টো করে যদি মক টেস্ট দাও, তাহলে কিন্তু মোটামুটি ঠিকঠাক প্রিপারেশনটা হবে। এবং সায়েন্টিফিকলি কীভাবে মক টেস্ট দেবে সেটা কিন্তু একটা আলাদা ভিডিওতে আমি তোমাদেরকে আগামী দিনে কিছুদিন পরে গিয়ে বলে দেবো। আর সায়েন্টিফিক মক টেস্ট দিতে গেলে আমি বলেছি আমাদের 40টা মক টেস্টের সিরিজ আমরা একটা তৈরি করেছি, যেটা মাত্র 299 টাকাতে পাওয়া যাচ্ছে, সেটা তোমরা সংগ্রহ করতে পারো। আর যদি মনে হয় না আমার সঙ্গে তোমরা তোমাদের পুরো প্রিপারেশনটাকেই করবে, তার জন্য আমি ব্যবস্থা করেছি। তোমরা জানো যে 10 কপি পিডিএফে একটা সেট পিডিএফ বই, কিন্তু যদিও হার্ড কপি তোমাদের দেখাচ্ছি, আমরা শুধু পিডিএফই তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, কারণ এখন জেরক্সের দোকান থেকে খুব অল্প পয়সায় এই পিডিএফগুলো প্রিন্ট করা যায়। প্রিন্ট করলে তোমাদের এরকম হার্ড কপি তোমাদের হাতে চলে আসবে। তো এই 10 কপি বইয়ের মধ্যে কিন্তু আমি মোটামুটি ম্যাথামেটিক্স থেকে শুরু করেছি, একেবারে ম্যাথামেটিক্স থেকে শুরু করে জিআই, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিদ্যা, কম্পিউটার প্রযুক্তি, এআইও এর মধ্যে রয়েছে, জিকে 1 এর মধ্যে হিস্ট্রি এবং জিওগ্রাফি রয়েছে, জিকে 2 পলিটি এবং ইকোনমি রয়েছে, স্ট্যাটিক জিকে একটা আলাদা বই, এবং মডেল প্রশ্নপত্র এবং পিওয়াইকিউ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। যদি মনে করো আমার সঙ্গে তোমরা তোমাদের প্রিপারেশন করবে, তাহলে এই যে 10টা বই,
এবং মক টেস্ট এই 10টা বই মাত্র 499 টাকায়, পিডিএফ বই এবং মক টেস্ট 40টা মাত্র 299 টাকায় পাওয়া যাচ্ছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এখনই আমাদের সেক্রেটারিকে বলো যে কীভাবে এই সুজিত স্যারের বইগুলো, পিডিএফ বইগুলো বা মক টেস্ট সংগ্রহ করা যাবে। আমাদের সেক্রেটারিরা কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই গাইড করে দেবে। এইবার ধীরে সুস্থে যাও ডেসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আরআরবি এনটিপিসি বাই পিসিএস এডুকেশন যে ফ্রি টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে চলে যাও। সেখানে কিন্তু এই পিডিএফটা আমি দিয়ে রেখেছি, পিডিএফটাকে অবশ্যই ডাউনলোড করবে, প্রিন্ট করবে এবং হাতের কাছে রাখবে। এইটা দিয়ে তুমি নিজের মতো করে একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও, কারণ একটু একটু প্রেফারেন্সগুলো চেঞ্জ হবে, তোমার মতো করে বানাতে হবে। আমি তো একটা গড় পত্তা সবার জন্য কমন বানিয়ে দিয়েছি, তুমি তোমার মতো করে স্পেশালও বানিয়ে নিতে পারো, কিন্তু তার আগে অবশ্যই এটাকে প্রিন্ট করতে হবে বা হাতের কাছে রাখতে হবে। তো এই যে চ্যানেলে তুমি যাবে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই যে ইউটিউব চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো নতুন হলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটাকে মনে করে একটা লাইক করো। পিডিএফটা পাওয়ার পরে ফিরে এসে কমেন্ট বক্সে জানিও কিন্তু, ইউটিউবের কমেন্ট বক্সে, যে কেমন লাগলো আর কি কি হেল্প আমার কাছে বা গাইডেন্স তোমরা আমার কাছ থেকে চাও সেটাও কিন্তু মেনশন করবে। লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকো, আশীর্বাদ নিও।